আজকে আলোচনাটা হলো বাংলাদেশের ভূ রাজনৈতিক সংকট এবং হিন্দুত্ববাদের আগ্রাসন, এটা নিয়ে। তো বাংলাদেশের সংকটটা আসলে কয়েকটা লেয়ারে। একটা লেয়ার হলো আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে অস্থিরতা, সেটার কারণে বাংলাদেশের যে সংকট। এটার উদাহরণ হলো হরমুজ প্রণালী কেন্দ্রিক যে জটিলতা, এটার কারণে আমাদের যে জটিলতা তৈরি হয়েছে, এটা একটা এক্সাম্পল। এরকম আরো অনেক এক্সাম্পল আছে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না, কারণ সময়টা নাই। দ্বিতীয় একটা হলো বাংলাদেশের আঞ্চলিক সমস্যা। আঞ্চলিক পর্যায়েও বাংলাদেশে কিন্তু অনেকগুলো সমস্যা আছে, বঙ্গোপসাগর কেন্দ্রিক, বার্মা কেন্দ্রিক, আরাকান কেন্দ্রিক এবং ভারত কেন্দ্রিক। এটা আমরা সংক্ষেপে একটু আলোচনা করব, বাট এটাও আমরা খুব ডিটেলে যাব না। মূলত যে আলোচনাটা আমরা করবো এটা হলো ভারত কেন্দ্রিক যে আলোচনাটা। ভারতের যে থ্রেটটা বাংলাদেশের জন্য, সেটা বাংলাদেশের বাইরে থেকে কিভাবে তৈরি হচ্ছে আর বাংলাদেশের ভেতরে কিভাবে তৈরি হচ্ছে, এই দুটো জিনিস নিয়ে একটু আর কি আলোচনা করা। এবং এই আলোচনাটা কেন জরুরি সেটা হলো এটা সরাসরি আমাদের সবার ভবিষ্যতের সাথে যুক্ত। যারা এখানে আসি, এখানে বসবাস করতেছি, আমাদের পরিবার, আমাদের সমাজ আগামী 20 বছর পর বা আরো পরে বা ভবিষ্যতে আমাদের সমাজটা কেমন হবে, আমাদের জীবনটা কেমন হবে, তার সাথে এটা সরাসরি সম্পর্ক আছে। মানুষের একটা প্রবণতা হলো মানুষ তার চোখের সামনে যে বিষয়গুলো দেখে এগুলো নিয়ে সে বেশি গুরুত্ব দেয়। যেমন ধরেন আজকে অনেক জ্যাম, আজকে অনেক গরম, ইলেকট্রিসিটি নাই, এগুলো আপনি দেখবেন অনেক বেশি আপনি কথাবার্তা বলতেছেন, কারণ এটা সরাসরি এই মুহূর্তে আপনার স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আপনার আজকে এই মুহূর্তে কষ্ট হচ্ছে অথবা আপনার আজকে এই মুহূর্তে লাভ হচ্ছে। তো মানুষের মেমোরিটা হলো মানে শর্ট টার্ম মেমোরি। মানে সমাজ হিসেবে মানুষ যখন সমষ্টি হিসেবে চিন্তা করে, একটা সমাজ হিসেবে, তখন তার মেমোরিটা শর্ট টার্ম থাকে এবং সে ওই বিষয়গুলোকে প্রাধান্য দেয় যেটা সে চোখের সামনে দেখে। কিন্তু যেগুলো লং টার্ম সমস্যা, আলটিমেটলি এগুলোই কিন্তু তার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। কিন্তু ওই যে এই প্রবণতাটা, যেহেতু আমি সামনে এখন দেখতেছি না, তাই এটা নিয়ে আমরা চিন্তা করি না। তো আমাদের এই প্রবণতা থেকে বের হয়ে আসা অত্যন্ত জরুরি। আমরা যদি বের হতে না পারি, আমাদের জন্য আসলে অনেক বড় সমস্যা অপেক্ষা করতেছে। এটি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি বলবো যে আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো শুনবেন, ভাববেন, নিজেরাও এটা নিয়ে চিন্তা করবেন, এর পরবর্তী দিকে চিন্তা করবেন, এবং যদি মনে হয় যে এটি বাস্তবতা, তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনারাও কথা বলবেন। কারণ আর কোনো উপায় নাই, আমাদের হাতে এমন কোনো শক্তি নাই যেটার মাধ্যমে আমরা এটা পরিবর্তন করতে পারবো। আমরা হয়তো এগুলো ভাবতে পছন্দ করি যে আমাদের হাতে অনেক শক্তি আছে, বাট আসলে নাই। তো যেভাবে আমরা এটা পারবো সেটা হলো মানুষের শক্তিকে কাজে লাগায়, মানুষকে ব্যবহার করে। সেটার জন্য আপনার নিজের বুঝতে হবে, বোঝাতে পারতে হবে, কথা বলতে পারতে হবে। সো মূল আলোচনায় যাই যে আমাদের সামনে আসলে সংকটগুলা কি কি। সংক্ষেপে অঞ্চলের সংকটগুলা বলি। তো একটা সংকট হলো বার্মাকে নিয়ে। বার্মাতে চীন, আমেরিকা, ভারত সবার স্বার্থের একটা লড়াই চলতেছে, ত্রিমুখী লড়াই। চীনের স্বার্থ কি? হরমুজ প্রণালী যেমন আছে, এটাকে বলে মেরিটাইম চোক পয়েন্ট, মানে সমুদ্র পথে একটা সরু প্রণালী বা মোহনা, যার ভেতর দিয়ে অনেক জাহাজ চলাচল করে। কিবাহী জাহাজ, পণ্যবাহী জাহাজ, তেলবাহী জাহাজ, ব্যবসায়িক পণ্যবাহী জাহাজ। তো যেহেতু এটা অনেক সরু, এটা সহজে কি করা যায়? বন্ধ করে ফেলা যায়। তো চীনের অর্থনীতি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি এখন, আপনারা জানেন। তো এই অর্থনীতির জন্য তেল প্রয়োজন, তেল ছাড়া তো একটা অর্থনীতি কাজ করে না। তো যেই তেলটা প্রয়োজন তার 60 থেকে 80% আসে মালাক্কা প্রণালী নামে একটা সরু জায়গা দিয়ে। তো এই প্রণালীটা যদি কেউ বন্ধ করে দেয়, তাহলে চীনের অর্থনীতি কি হবে? সাথে সাথে এটা স্ট্যান্ড স্টিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো আমেরিকা এটা করতে পারে, বা আমেরিকা এটার ইচ্ছা রাখতে পারে। তো চীন এটার সমাধান হিসেবে একটা কাজ করছে, সেটা হলো তার একটা বিকল্প রুট তৈরি করছে। সেই বিকল্প রুটটা কোন দিক দিয়ে গেছে? এটা গেছে বার্মার আরাকান দিয়ে। আরাকানে একটা বন্দর আছে, এটার নাম হলো কিয়াক ফিউ। কিয়াক ফিউ যে বন্দর, সেখানে তারা কিয়াক ফিউ যে জায়গাটা, সেখানে চীন একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করছে, এবং উদ্দেশ্যটা হলো তেল ওই বন্দরে আসবে, এবং ওইখানে ওরা একটা পাইপলাইন তৈরি করছে। আরাকান থেকে একটা বিশাল পাইপলাইন, যেটা সরাসরি বার্মা পার হয়ে চীনের ইউনান প্রদেশ চলে যাচ্ছে। ঠিক আছে? তার মানে হলো যে আগে 60 থেকে 80% তেল তার আসতো মালাক্কা প্রণালী দিয়ে, এখন সে একটা বিকল্প রুট তৈরি করছে। তার মানে যদি কেউ মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, তাও সে কি করতে পারবে?
সে বিকল্প একটা রুট তৈরি করতে পারলো। আচ্ছা, আমেরিকা এটা কি করতে চায়? কাউন্টার করতে চায়। কারণ আমেরিকার মূল মানে জিওপলিটিক্যাল আইডিয়ার মানে এখন যে চিন্তা, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো চীনকে থামানো, চীনের যে উত্থান এটাকে থামানো। এই জন্য সে যেটা করছে সেটার নাম হলো, মানে একটা সুন্দর নাম আছে, আমেরিকানরা সুন্দর সুন্দর নাম দেয়, সেটা হলো ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। এটা আপনারা শুনছেন, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এবং আরেকটা হলো বার্মা অ্যাক্ট, ওরা নাম দিছে। এটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো মায়ানমারে তো এখন গৃহযুদ্ধ চলতেছে, তো জান্তার বিরুদ্ধে যারা লড়াই করতেছে তাদেরকে আমেরিকা কি করবে? সহায়তা করবে। কেন সহায়তা করবে? কারণ জান্তা সরকার চীনের যে প্রকল্পগুলো সেগুলোকে নিরাপত্তা দেয়। তাহলে আমেরিকা চেষ্টা করবে যারা জান্তার বিরুদ্ধে লড়াই করতেছে তাদেরকে সহায়তা করা। কারণ সে চায় এই অঞ্চলের নিয়ন্ত্রণ এমন কারো কাছে থাকুক, বিশেষ করে আরাকানের, যে তারা বেইজিং এর কথা না শুনে ওয়াশিংটনের কথা শুনবে, এটা তারা চায়। আচ্ছা, এটা গেল আমেরিকার স্বার্থের জায়গাটা। ভারতের স্বার্থ কি? ভারত আরাকানের মধ্য দিয়ে একটা প্রজেক্ট তৈরি করছে, এটার নাম হলো কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট। ট্রানজিটের কথা আপনারা শুনছেন, যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারত থেকে ভারতে প্রোডাক্ট যাবে, এটা ছিল ট্রানজিট, যেটা শেখ হাসিনার সময় বাংলাদেশে চালু করা হয়েছিল। এক্স্যাক্টলি এই জিনিসটা ওরা করতে চায়, সেটা হলো আরাকানের মধ্য দিয়ে, যাতে করে ওই যে শিলিগুড়ি করিডোর যেটা আছে, চিকেন স্নেক, ওইটার একটা বিকল্প তৈরি হয়। যেভাবে চীন চিন্তা করতেছে মালাক্কা প্রণালীর একটা বিকল্প দরকার, সেই বিকল্প আরাকানের মধ্য দিয়ে, ভারত চিন্তা করতেছে যে শিলিগুড়ি করিডোরের একটা বিকল্প দরকার সেভেন সিস্টার্সের জিনিসপত্র নেয়ার, সেই বিকল্পটা হবে আরাকানের মধ্য দিয়ে। আচ্ছা, এটা গেল পরাশক্তিগুলা বা আঞ্চলিক শক্তিগুলার স্বার্থ, চীনের স্বার্থ, আমেরিকার স্বার্থ, ভারতের স্বার্থ। মায়ানমারে যে সরকার আছে, সামরিক জান্তা যেটা, সেটা তো গণহত্যা চালাচ্ছে এবং তারা আমাদের জন্য রোহিঙ্গা সংকটটা তৈরি করছে। প্রায় 20 লাখের মতো মানুষকে তারা বাংলাদেশে ঠেলে দিছে, এবং বাংলাদেশের সীমান্ত কিন্তু কার্যত নাফ নদীর এই পাশে চলে আসছে। মানে কাগজে কলমে আমাদের সীমান্ত নাফ নদীর ওইদিকে আছে, কিন্তু কার্যত কিন্তু এটা আরো ভেতরে ঢুকে গেছে। কারণ এটা কিন্তু এখন আর মানে একটা নর্মাল এরিয়া নাই বাংলাদেশের, একটা সামরিকায়িত একটা জায়গা হয়ে গেছে ওই অঞ্চলটা। আচ্ছা, ওদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে এটা হলো আরাকান আর্মি। আরাকান আর্মিও আমাদের জন্য সমস্যাজনক, কারণ আরাকান আর্মি হলো একটা এথনো ন্যাশনালিস্ট মুভমেন্ট, লাইক উগ্র জাতিবাদী একটা মুভমেন্ট। এবং তারা একটা বয়ানে বিশ্বাস করে, যেটার নাম হলো গ্রেটার আরাকান, বৃহত্তর আরাকান। তারা মনে করে যে বাংলাদেশের কর্ণফুলী পর্যন্ত যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা আসলে ঐতিহাসিকভাবে তাদের। যেমন ইসরায়েল যেমন মনে করে কি ওই অঞ্চলটা ঐতিহাসিকভাবে তাদের, ফিলিস্তিনের অঞ্চলটা ঐতিহাসিকভাবে তাদের, একইভাবে আরাকান আর্মির আদর্শটা হলো এই অঞ্চলটা ঐতিহাসিকভাবে আমাদের। 1666 সালে মুঘলরা চট্টগ্রাম দখল করার আগ পর্যন্ত এটা তাদের ছিল, এটা তারা মনে করে। এই জন্য তারা যখন বাংলাদেশের বঙ্গোপসাগরের ভেতরে ঢুকে অ্যাটাক করে, বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যায়, এগুলো আপনারা দেখছেন, তখন কিন্তু তারা এই চিন্তা থেকেই করে যে এগুলো তো আমাদের জায়গা, এটা আমাদের হক আছে। আরাকান আর্মি এইদিকে প্রবলেম। আরেকটা প্রবলেম হলো, আরাকান আর্মি যদি আরাকানে স্থায়ীভাবে এস্টাবলিশড হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাংলাদেশের যেই বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট আছে পার্বত্য চট্টগ্রামের এবং কুকিচিন যে মুভমেন্টটা, এদেরকে তারা অস্ত্র দিয়ে হেল্প করবে, এদেরকে তারা প্রশিক্ষণ দিয়ে হেল্প করবে, এবং সীমান্তের ওই পারে তাদের একটা নিরাপদ ঘাঁটি তৈরি হবে, যেটা গেরিলা যুদ্ধের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অর্থাৎ আরাকান আর্মি যদি আরাকানে এস্টাবলিশড হয়ে যায়, বাংলাদেশের যে বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট সেগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এবং অলরেডি এরকম ইনফরমেশন আছে যে আরাকান আর্মি এই মুভমেন্টগুলোকে অস্ত্র দিয়ে হেল্প করতেছে। এটা গেল একটা। কুকিচিনের কথা অলরেডি আসছে। কুকিচিন 3টা দেশের মধ্যে ছড়ায় আছে, একটা হলো ভারত, একটা হলো বার্মা, বার্মা চীন রাজ্যে, ভারতের মিজোরাম, মণিপুর এইখানে, আর বাংলাদেশে। কুকিচিন জাতিটার নাম, আরেকটা নাম আছে জো জাতি। তো এদের পরিকল্পনাটা হলো এই 3টা দেশের ভেতর থেকে কিছু জায়গা আলাদা করে নিয়ে তারা একটা আলাদা রাষ্ট্র করবে। এটা আরবের কুর্দিস্তানের সাথে চিন্তা করতে পারেন। কুর্দিদের যে চিন্তাটা আছে না, যে 3টা রাষ্ট্র থেকে তারা কিছু অংশ আলাদা করে, সিরিয়া, ইরাক, টার্কি, এখান থেকে কিছু অংশ নিয়ে তারা একটা আলাদা রাষ্ট্র করবে, এদের চিন্তাটাও এরকম। এবং 3টা দেশেই তাদের সশস্ত্র আন্দোলন আছে। বাংলাদেশে যেটা আছে এটার নাম হলো কি, কেএনএফ, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। ওই যে নেইথান বম, আপনারা খবরটাও দেখছেন তার ব্যাপারে। ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই কুকিচিন জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ হলো ধর্মে খ্রিস্টান, আর তারা দাবি করে তারা হলো বনি মেনাসে। বনি মেনাসে মানে হলো ইহুদিদের একটা, বলা হয় যে ইহুদিদের 12 গোত্র ছিল। ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই ছিলেন?
12 জন ছিলেন। 12 গোত্র ছিল, এই 12 জন থেকে 12 গোত্র, তার মধ্যে 2টা গোত্র পাওয়া যায় বর্তমানে, বাকি 10টা হারায় গেছে। তো এই হারানো গোত্রগুলোর একটা হলো বনি মেনাসে। তো কুকিচিনরা দাবি করে যে তারা বনি মেনাসের কি বংশধর। এখন এইটা ইসরায়েলও কিছুটা স্বীকার করছে। 2005 সালে ইসরায়েলের যে প্রধান ধর্মীয় অথরিটি র্যাবিনেট বলে, তারা এটা স্বীকার করছে এবং তারা বলছে কি কিছু কুকিচিন জনগোষ্ঠীর মানুষকে বা জনগোষ্ঠীর লোককে তারা তাদের দেশে নিয়ে গেছে, কিন্তু কয়েক হাজার। তাহলে দেখেন, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে একটা রাষ্ট্র করার চিন্তা হচ্ছে, যেটা হলো ধর্মে অধিকাংশ খ্রিস্টান, আর বংশগতির দিক থেকে তারা দাবি করছে তারা কি ইহুদি, অর্থাৎ তারা পশ্চিমের পূর্ণ সমর্থনটা এখানে পাবে। এরপর সমস্যা যেটা, এটা হলো যে পার্বত্য চট্টগ্রামটা আপনারা অলরেডি জানেন। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অলমোস্ট 1/10, 1/10 জায়গা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো এইখানে এখন জেএসএস আছে, ইউপিডিএফ আছে, মানে বিভিন্ন সশস্ত্র দল আছে, এবং এরা ঐতিহাসিকভাবে 70-এর দশক থেকে এদেরকে কে সমর্থন করে আসছে? ভারত সমর্থন করে আসছে। এদেরকে অর্থ দিয়ে, আশ্রয়ের জায়গা দিয়ে, অস্ত্র দিয়ে ভারত সাহায্য করে আসছে। এবং যখনই বাংলাদেশে ভারতের হোল্ডটা একটু দুর্বল হয়, তখনই তারা এদেরকে সক্রিয় করে তোলে। এবং আমাদের দেশে এই জিনিসটা, এই প্রকল্পের পেছনে আবার একটা অংশ ধোয়া দেয় বা সাহায্য করে। তারা হলো কারা? তারা হলো আমাদের সেকুলার যারা আছে বা বামপন্থী যারা আছে, এদের বড় একটা অংশ। এরা যে আদিবাসী সেটলার, এই বয়ানটা এনে তারা কি করে? তারা বোঝানোর চেষ্টা করে যে এখানে খুব বেশি খারাপ হইতেছে, এখন এদের পক্ষে আমাদের নেওয়া উচিত। সো ব্যাপারটা আসলে তো সিম্পল না। অবশ্যই জুলুমের ঘটনা ঘটে, অবশ্যই সীমা লঙ্ঘনের ঘটনা ঘটে, বাট বাস্তবতা এত সরল রৈখিক না। এখানে একটা ভূরাজনৈতিক প্যাচ আছে। আরেকটা সমস্যা হলো বাংলাদেশের পানির সমস্যা, যে আমাদের পানির উৎস যে নদীগুলো, এগুলো সবগুলো কোত্থেকে আসতেছে? এগুলো সবগুলো হিমালয় থেকে আসতেছে, ভারত হয়ে। সো আপনি যদি সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, এই নদীগুলোর কথা বলেন, সবই ভারত হয়ে আসতেছে। ভারত হলো উজানে, আমরা হলাম ভাটিতে। উজানে বাদ দেওয়া যায়, ভাটিতে বাদ দিয়ে লাভ নাই। উজানে বাদ দিলে পানি আসবে না। তো আপনারা ফারাক্কাবাদের কথা জানেন, 75 সালে ফারাক্কাবাদ হয়েছে। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল, এটার ফলে মরুকরণ হয়েছে, ডেজার্টিফিকেশন হয়েছে, মানে শুকায় গেছে। এখানে কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, এগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা হলো তিস্তা। তিস্তার জন্য তারা একটা এই করছে, এটা হলো গজলডোবা ব্যারেজ। এইটার মাধ্যমেও কিন্তু বিশেষ করে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, এইসব জায়গার সেচ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনারা 2024-এর অগাস্টে আপনারা দেখছেন যে তারা কি করে, শুকনা মৌসুমে বাঁধটা বন্ধ করে দেয়, আর বৃষ্টির সময়ে এটা খুলে দেয়, তখন বন্যা হয়। তো এই সমস্যাটা আছে, এবং এই সমস্যাটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে, কারণ আমাদের মানুষ অনেক, আমাদের পানির স্রোত সব ভারতের কাছে, ভারত ক্রমাগত সেখানে বাঁধ তৈরি করতেছে। তার মানে ক্রমান্বয়ে সমস্যাটা কি হচ্ছে? এটা আরো জটিল হতে থাকবে।